যদি সময় থেমে যেতে পারত, তোমার জীবনের একমাত্র শ্রেষ্ঠ মুহূর্ত আসলে কোনটি ছিল তা মৃত্যুশয্যা থেকে ফিরে তাকানো ছাড়া সত্যিকারে বোঝা সম্ভব ছিল না। কিন্তু আমি নিশ্চিত সবার অন্তরে একবার হলেও এরকম খেয়াল এসেছে, আনন্দের মুহূর্ত চিরকাল স্থায়ী হোক। এটা উইশ করা ছিল একদম মানবিক। গৌরবের মুহূর্ত ফিরে পেতে চাওয়া তাও স্বাভাবিক ছিল। বর্তমান মুহূর্তকে আঁকড়ে ধরে রাখতে চাওয়াও একটি মানবিক বৈশিষ্ট্য। তার ব্রিলিয়েন্স একসময় ফেড হয়ে গেলেও সম্পূর্ণ হারিয়ে ফেলার চেয়েও ভালো ছিল। পরিচিত জগৎ সান্ত্বনা দেয় এবং অজানা জগৎ ভয় দেয়। এরকম এংজাইটি সবাই কোনো না কোনো সময় অনুভব করেছে, স্পেশালি স্টুডেন্ট লাইক মি। আফটার অল, এই পর্যন্ত আমার জীবন যথেষ্ট স্বচ্ছন্দে কেটেছে। হয়তোবা সেটা ছিল বোরিং, সাধারণ একটি জীবন, কিন্তু আমি চাইতাম এটি যেন চিরকাল একইভাবে চলতে থাকে। যদি আনন্দের মুহূর্তের সময় দ্রুত কেটে যায়, তাহলে সমাধান ছিল একটাই, আনন্দ না খোঁজা। অজানা পথে না গিয়ে পরিচিত পথে যাওয়াই ছিল বেস্ট। কারণ কে জানে কম চেনা পথে নামলে কী ধরনের বিপদের মুখোমুখি হতে হয়। আমার বর্তমান পরিস্থিতির প্রতি একটাই মোহ ছিল যে আসলে এরকম হাস্যকর ধারণাগুলোকে আমি মনে স্থান দিতাম। শুধু দিতামই না, সত্যি বিশ্বাস করতাম। অজানাকে উপেক্ষা করে কেবল পরিচিতিকে খোঁজা, এটাকে ডিসক্রাইব করা যেতে পারে অ্যাজ প্লেয়িং এ গেম হোয়াইল লুকিং এট এ ওয়ার্ক থ্রু। এটা ছিল আমার রেন ফুজির জীবনযাপনের ধারণা। সবসময় তাই ছিল এবং আশা করতাম চিরকাল তাই থাকবে। আমি ভেবেছিলাম যদি এই ধারা বজায় থাকে, তাহলে আমার অন্তর্গত সময়বোধ সবসময় ধীর গতিতে বয়ে যাবে। সময়কে সম্পূর্ণভাবে থামানো অসম্ভব। তাই তুমি বলতে পারো আমার এই ফিলোসফি এক ধরনের সমঝোতা, সবচেয়ে রিয়েলিস্টিক পথ। আমি ভেবেছিলাম আমি বুঝি কিছুই চিরকাল থাকে না, যে কোনো কিছুই সীমিত এবং তার শেষ যে কোনো সময় আসতে পারে। এতক্ষণ আমরা রেন ফুজির মনোলগ শুনতেছিলাম, কিন্তু তখনই আরেকজন বলে, তোমার জীবনকে একটি নোবেল হিসেবে চিন্তা করো। রেন বলে, টিল দ্য ডে যখন তার যেতে হবে, এবং এটি সে বলে, মনে করো এটি একটি মাঙ্গা বা গেম, যে কোনো কিছু, এবং প্রিটেন্ড করো তুমি এই স্টোরির প্রোটাগনিস্ট। একটা স্টোরি যেটা দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত যায়। একটা এপিক সেজ যার মধ্যে ইচ অ্যান্ড এভরি ইভেন্ট এবং পার্সন যেটা তোমার জীবনে এসেছে তার ডিটেলস থাকে। জীবনকে এরকম কিছু হিসেবেই চিন্তা করো এবং তোমাকে প্রশ্ন করো, তোমার নোভেল কি পড়ার যোগ্য? একজন প্রোটাগনিস্ট হিসেবে তুমি কি ইন্টারেস্টিং? রেন বলে, শিরোয়ের এমন একটি অভ্যাস ছিল যে সাডেনলি সে এমন কথা বলা শুরু করতো যা কোনো সেন্স বানায় না। মানে এই ছেলেটির নাম শিরো। যে ধরনের জীবন যে কেউ অতিবাহিত করতে পারে, সেই ধরনের জীবন বেঁচে থাকার কোনো মানে হয় না। যদি তুমি এমন কোনো জনরায় জীবন কাটাতে চাও যা যে কারো পক্ষেই সম্ভব, তবে সেটার পেছনে অহেতু সময় নষ্ট না করাই ভালো। আমাকে ভুল বুঝবে না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কোনো ক্লাবে যোগ দেওয়া, এসবের মধ্যে কোনো ভুল নেই। তুমি শুধু এটাকে ইউনিক বলতে পারো না। পুরো জাপান জুড়ে আমাদের বয়সের ছেলেমেয়েরা ঠিক এই মুহূর্তেই এই সব কিছুর অভিজ্ঞতা লাভ করেছে। আমি শুধু জনপ্রিয় জিনিসের সমালোচনা করার জন্য এটি বলছি না। আমি শুধু বলতে চাচ্ছি এই কাজগুলো জনপ্রিয় কারণ এগুলোর সব থেকে সহজ পথ। হয়তো জীবন আপনাকে ভিন্ন শাখার পথ দেখিয়েছে বলে মনে হয়, কিন্তু বাস্তবতা যে এটি কেবল একটি সোজা রেখা। অন্য কথায়, যদি এমন হয় যে আমরা আসলে পছন্দ করছি না, বরং আমাদের দিয়ে পছন্দ করানো হচ্ছে, এ দেশটা সাধারণ গড়ের প্রতি একটি চরম দুর্বলতা আছে, তাই না? যে পেরেকটা বেশি উঁচুতে থাকে তাকে হাতুড়ি দিয়ে পেটিয়ে বসিয়ে দেওয়া হয়। প্রতিভাকে এখানে ভুল বোঝা হয়, মূর্খতাকে করা হয় তুচ্ছ। বুলিং বা কাউকে উত্ত্যক্ত করা মোটেও ভালো কিছু নয়। এরকম যা খুশি ভাবো। অবশ্যই এসব আবর্জনা আসলে আমি যা বলছি তাকে বাস্তব জীবনে প্রয়োগ করার মাত্র। আমি ঠিক কিভাবে বলি এটাকে মানুষ কি বলে? ডেজাভু হচ্ছে। হ্যাঁ, এটাই। দেখো, ডেজাভু হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন তোমার মনে হবে এই মুহূর্তে যে কাজটি করেছো বা যে ঘটনাটি তোমার সাথে ঘটেছে, ঠিক একই জিনিস অতীতেও ঘটেছে। তোমার সেটা এরকম একটা ফিলিং আসবে, তুমি এরকম জিনিস ফিল করবা। এটাই হচ্ছে ডেজাভু। আমার কোনো কিছুই এখন নতুন মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন আমি এই স্টোরিটা আগেও পড়েছি, তাই আমি তোমার সাহায্য চাই। এগুলো কিন্তু শিরো বলতেছে। এবং রেন বলে, কী ধরনের সাহায্য? উইথ ম্যানুপুলেটিং ভেরিয়েবলস। আমার মনে হয় এটা তোমার জন্য বোঝা একটু কষ্টকর। সবশেষে তুমি একঘেয়েমিয়া পছন্দ করো, তাই না? সব কিছু আগে থেকেই জেনে নেওয়া। তুমি শুধু মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই ঘুরে বেড়াতে চাও। মাই ফ্রেন্ড, তুমি সত্যি এক অদ্ভুত লোক। আমার স্টোরিতে যদি তোমার ক্যারেক্টার বর্ণনা করা হয়, তবে তুমি কেবল এক ধরনের টিকস্টারের আদর্শ রূপের মতন। ব্রেন বলে, আমি নিজের সম্পর্কেও একই কথা বলেছি। চির ছিল এমন এক ধরনের মানুষ যাকে বোঝা ছিল অসম্ভব, তার উপর নিয়ন্ত্রণ পাওয়া ছিল দুষ্কর। সে নিশ্চিতভাবে এমন কোনো ক্যারেক্টার ছিল না যার আমার স্টোরিতে উপস্থিত হওয়া উচিত। তবে কেন মাঝে মাঝে এমন মনে হয় যে সে একটি কেন্দ্রীয় চরিত্র ছিল?
যদি আমার নোভেলের উপমার সাথে চলতাম তবে শিরো ছিল শুধুমাত্র একটি মুদ্রণ ত্রুটি বা ভুল ছাপ, শিরো বলে। আর আমি যদি তোমাকে সরিয়ে দিই তবে হয়তো আমার গল্প অন্যদিক মোড় নেবে। আমি কি বলছি তা তুমি বুঝতে পারছো, তাই না? তুমি আর আমি জীবনে খুব বাজে পরিস্থিতির শিকার হয়েছিলাম। এটি কোনো অলৌকিক ঘটনার চেয়েও কম কিছু নয় যে আমরা আজ একটি সুখী স্কুল জীবন উপভোগ করছি। এই কারণে আমি এই পুরো স্বাভাবিক বিষয়টিকে একটি সুযোগ দিয়ে আসছি, কিন্তু সেই ডেজাভু যেন থামছেই না। এটা আমার স্পিরিটকে ক্রাশ করে দিচ্ছে। মাঝে মাঝে শুধু আমার কাঁদতে ইচ্ছা করে। তাই তুমি চাইলে আমাকে কাপুরুষ বলতে পারো, কিন্তু আমি বিদায় নিচ্ছি। আমি এইটা আর সহ্য করতে পারছি না। জীবনটা খুব ছোট। শেষ সীমায় পৌঁছানোর আগে আমি শুধু একবার সব কয়টি বিকল্প সুযোগ পরখ করে দেখার সুযোগ চাই। জীবনটি একটি সরল লেখার মতন মনে হতে পারে, কিন্তু আমি জানি কোথাও না কোথাও নিশ্চয়ই অন্য একটি পথ আছে। আমি সেটি খুঁজে পেতে চাই। এমনকি এটা যদি আমাকে সরাসরি কোনো পাহাড়ের কাঁধে নিয়ে যায় তবুও। যদি এটা নতুন কিছু হয় তবে যেভাবেই হোক এই পথ পরখ করে দেখা সার্থক। তাই কেন এখন তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে দেখব না? আসলে এখানে কি হচ্ছে আমি বলতেছি। শিরো অনেক ডেজাভু ফিল করতেছে এবং এটা সে আর সহ্য করতে পারতেছে না, এবং সে তার যে নর্মাল লাইফ চলতেছে তার বাইরে কিছু দেখতে চায়, নতুন একটি রুট খুঁজতে চায়। এর জন্য সে রেনফুজির সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। এরপর তারা দুইজন ফাইট শুরু করে এবং এটা কোনো নর্মাল ফাইট ছিল না। রেনফুজির মাথা থেকে এত রক্ত পড়ছিল যে সে বলে সে এই ওয়ার্ল্ডকে লাল দেখতেছে। তারা একে অপরকে এত ঘুষি মারে যার কারণে তাদের হাত ভেঙে যায়, তবুও তারা তা চালিয়ে যায়। রেনফুজির ইয়ারড্রাম শ্যাটার্ড হয়ে যায়, ফলে সে আর কোনো শব্দ শুনতে পারছিল না। এগুলো কেন এভাবে শেষ হলো? সে এগুলোকে কেন এত দূর নিয়ে গেল? শিরো বলে, যেমনটা আমি বলেছিলাম তুমি এটা বুঝবা না ইভেন যদি আমি তোমাকে এটা বলি, কিন্তু তুমি যদি এই শহরে থাকতে চাও। তারপর সে কি বলে রেনফুজি সেটা মনে করতে পারে না, কিন্তু সে এটা জানে। তারপর তারা দুজন একে অপরকে এত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না তাদের শরীর ফাংশন করা বন্ধ করে দেয়। তারা তাদের শের উইল পথ দ্বারা এই ফাইট চালিয়ে যায়। এটা কোনো হাসার ব্যাপার না। তাদের শরীর রুফটপে রক্তের সমুদ্রের উপর পড়েছিল এবং তাদের যদি কেউ খুঁজে না পেত তাহলে তারা উভয় মারা যেত। রেনফুজির টোটাল 38 জায়গা ড্যামেজ হয়। কেউ যদি এটা শোনে তাহলে সে মনে করবে সে হয়তোবা কোনো ট্র্যাকের সাথে ফাইট করেছে। এটা সারপ্রাইজ যে সেটা এক টুকরায় এই হসপিটালে পৌঁছাতে পেরেছে। টু বি অনেস্ট, আমি মারা গেলেও কোনো সমস্যা ছিল না। এর মানে এই না আমার কোনো রিগ্রেট নেই। আমি জাস্ট জেন স্টেটে পৌঁছে গেছি। আরও ভালোভাবে বললে আমি এগুলো সম্পর্কে আর কেয়ার করি না। এই ফাইটটা একজনের লাইফ টাইমের জন্য ইনাফ এক্সাইটমেন্ট ছিল, এবং এখন আমি কোনো কিছু করার উইলকে হারিয়ে ফেলেছি। তার মেন্টাল হেলথ খারাপ থাকলেও তার শরীর খুব দ্রুত হিল করে যায়। অনেস্টলি সে আরও কিছু সময় এই হসপিটালে পড়ে থাকতে চায়, কিন্তু এখানে ইনাফ বেড নেই যে কোনো সুস্থ পার্সনকে রাখা যাবে। রিগার্ডলেস অফ হিজ ফিলিং এই ওয়ার্ল্ড চলতেই থাকবে। তারা বলে সময় কোনো মানুষের জন্যে থামে না। পেছনে ফেরার কোনো সুযোগ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। রাইট নাও এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আসতে যাচ্ছে। এটা ম্যাটার করে না আমি এটা করার ক্যাপেবল কি না, কিন্তু এটা একটা নেসেসারি পিরিয়ড, এবং এটাই হচ্ছে একমাত্র ওয়ে যার মাধ্যমে সে সামনে এগোতে পারবে। রেন তার হসপিটালের রুমে ব্যাক করে এবং তার জিনিসপত্র গোছাতে থাকে। তার মোট 5 মিনিট সময় লাগার কথা ছিল, কিন্তু একটু বেশি সময় লাগে কারণ এখানে কাদুমির আনা জিনিসপত্র ছিল। রেনফুজি যখনই এখান থেকে চলে যেতে লাগবে তখনই তার শিরোয়ের কথা মনে পড়ে। শিরোয়ের অবস্থাও তার মতন খারাপ ছিল, কিন্তু তার সার্জারির পর সে 3 দিন আগেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং তারপর থেকে সে এখানে আর আসে না। রেনফুজি প্রায় 2 মাস হসপিটালে ছিল এবং এত সময়ের মধ্যে অটম উইন্টারে পরিণত হয়েছে। সো রেনফুজি কিছুটা কিউরিয়াস হলো কি সবাই কি ক্রিসমাসের প্রিপারেশন নিচ্ছে কিনা। কিন্তু এই সোহারা সিটিতে এরকম কোনো অবস্থা ছিল না। এই শহরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। যেহেতু এটা একটা আইসোলেটেড লোকেশন, তাইও এটা অনেক বেশি উন্নতি করতে পেরেছে। এবং রেন 2 বছর আগে এই শহরে আসে। যখন রেন এখান থেকে চলে যেতে যাবে তখনই কেউ পেছন থেকে তাকে ডাক দেয়, এবং সে ছিল কাজুমি। সে রেনের খোঁজ খবর নেয় যে কেমন ফিল করতেছো, সব কিছু ঠিক আছে কিনা। সে হচ্ছে কাজুমি আয়াশি, রেনফুজির চাইল্ডহুড ফ্রেন্ড এবং তার সমবয়সী, এবং সে হচ্ছে স্কুলের কেন্ডো ক্লাবের হেড। রেন জিজ্ঞেস করে তুমি এখানে কি করতেছো, কি এতে কি তোমার কোনো সমস্যা? রেন বলে না, এটা একটা আনন্যাচারাল ফিলিং। আসলে এই সময় তার স্কুলে থাকার কথা। রেন বলে তুমি কি স্কুল স্কিপ করেছো? কাজুমি এগ্রি করে। রেন বলে কেন, তোমার কি মনে হয় কেন করেছি? রেন বলে আমি যদি জানতামই তাহলে আমি এই প্রশ্ন করতাম না। মনে মনে বলে আর অ্যান্ড কাজুমি বলে আই মিস ইউ। রেনফুজি বি লাইক ও ভালো। রেন বলে তুমি কি আবার এই বছর একই ক্লাসে থাকার প্ল্যান করতেছো? কাজুমি বলে এটা ঠিক আছে, আমি তোমার থেকে কম দিন স্কুল মিস করেছি। বাই দ্য ওয়ে তুমি কি একা একা বাড়ি যাওয়ার প্ল্যান করতেছিলে? তুমি কি ভুলে গেছো আমি বলছিলাম আমি তোমাকে পিক করতে আসবো?
আসলে রেন এইটা এক্সপেক্ট করিনি যে কাজুমি স্কুল স্কিপ করে তাকে পিক করতে আসবে। সেইটা এক্সপ্লেন করতে যায়, কিন্তু কাজুমি কোনো কথা শোনে না। দেখো, এরপর তাদের মধ্যে কিছু ছোট কথাবার্তা হয়। তোমরা যদি এইটুক দেখতে চাও তাহলে দেখতে পারো, আর তা নাহলে স্কিপ করতে পারো। টাইম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি।じゃああんた後で電話とかする気だったの？これだからまったくこの野郎はよ。何ですか？君は携帯使えないんすか？いつの時代の人ですか？着信履歴の見方すらわからんお人なのですか？じゃあ貸せこのクソ。はい、電話帳のトップに入れといたからね。消したら怒るぞ。つうか閉めるぞ。あたし変えんなっていうか、それ頭痛が痛いと同じレベルの重複表現。誰が怒らせてると思ってんのよ、このバチ当たり。本来ならこう私の手とかがっしり握って「ありがとうかすみ、君は僕の天使だよ」とか、そういう感謝の一つや二つって。ほらこっち見る。あんたいきなり大怪我して入院して、私心配して毎日お見舞い行ったのに、当の本人は上の空で挙句勝手に退院してこんなところをプラプラしてるさ。何様ですか？マジですか？やる気あんのか？つうかやんのかこら。そもそもあんたは。はい。ちょい待ち、それ全部？待って、家ってどっちの方や？嘘！冗談だよね？マジで？あんた最悪。買うの恥ずかしかったのに。でもさ、役に立った？
体的にどの号の何ページが役に立ったの？試しに言ってみなさいよ。 ওকে, এখানে আমাদের একটা লাইন সিলেক্ট করতে হবে। অ্যাকর্ডিং টু মাই গোপন সূত্র এখানে লাস্টে যে লাইন আছে আই ওয়াজ লাইং ইউ ইডিয়েট, এটা আমার বলতে হবে। এরপর তাদের মধ্যে আরও কিছু কথাবার্তা হয়, যেমন কাজুমি বলে তোমার যে আঘাত আছে তা সব হিল হয়ে গেছে, তুমি যেভাবে ব্যান্ডেজে কভার ছিলে মনে হচ্ছিল তোমার 2-4টে স্কার থাকবে। তখন রেন বলে হ্যাঁ, শিরো আর্মারিং পরেছিল, ফলে রেনফুজির শরীরে পার্মানেন্ট স্কার থাকতে পারত, কিন্তু রেনফুজির মধ্যে এই জিনিসটা ম্যাটার করে না। কিন্তু কাজুমি বলে তোমার একটা প্রিটি ফেস আছে এবং তাতে একটা স্কার পড়ে গেলে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তখন রেনফুজি আমাদের বলে সে এই প্রিটি শব্দটা শুনতে অপছন্দ করে, কারণ ছোটবেলা থেকেই তাকে এই হিসেবে ভুল বোঝা হতো। ইভেন টিনেজ সময়েও তার সাথে এই জিনিসটা ঘটে। নতুন ফিমেল মডেলসদের স্কাউটসরা রেনফুজির কাছেও যেত এবং এই কারণে রেনফুজি এই শব্দটা শুনতে পছন্দ করে না। তার মতে এইটা ম্যান্সদের প্রাইডকে হার্ট করে। রেন বলে তুমি পুরো স্কুল স্কিপ করেছো আমাকে শুধু এইটা বলার জন্য। কাজমি বলে তুমি কি বলতেছো? কংগ্রাচুলেশন যে তুমি এখন সুস্থ। রেন বলে তোমার যদি আর কিছু বলা না থাকে আমি বাড়ি চলে গেলাম। এই কথা শুনে অবশ্য কাজুমি একটু রাগ হয়। এরপর কথার মধ্যে কাজুমি রেনফুজিকে একটা ডেটে যাওয়ার জন্য অফার করে এবং অবশ্যই রেনফুজি মানা করে দেয়। তখন কাজুমি বলে এমন তো না যে আমি তোমার সাথে যেতে যাচ্ছি, আমি ঠিক আছি, কিন্তু তুমি রিয়াকে জানো, তাই এটা কিন্তু সম্পূর্ণ তোমার দোষ হবে। রেন বলে তুমি এখানে হিমুরুকে কেন আনতেছো? তখন কাজুমি বলে সে আমাকে অর্ডার করেছে তোমার সাথে ডেটে যাওয়ার জন্য এবং তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে। আমি ভয় পেয়েছিলাম যদি আমি না বলি তাহলে কি হতে পারে। তখন রেন বলে আমি হিমুরুকে অ্যাজ আ স্ক্যারি ডিসক্রাইব করবো না, সে জাস্ট এমন একজন যাকে হ্যান্ডেল করা একটু কঠিন। রেন বলে একটা ডেট তাই না, তুমি কি যেতে চাও না? এইরকম কিছু না, কিন্তু আসলে আমার কাছে কোনো টাকা নেই। তখন কাজুমি বলে আমার কাছেও তো নেই। তাই যখন রেনফুজি কথা ঘোরাতে যাবে তখন কাজুমি বলে তোমার টাকা পয়সার ব্যাপারে চিন্তা করার দরকার নেই, রিয়া এই সকল কিছুর ব্যাপারে এক কদম আগে থাকে। কাজুমি তার ব্যাগের মধ্যে হাত দেয় এবং সেখান থেকে 2টি টিকিট বের করে। এই টিকিট ছিল লোকাল মিউজিয়ামের, তার মানে এই পুরো ডেট অলরেডি পাথরে খোদাই করা হয়ে গেছে। আমাদের এখানে বলা হয় এই যে মিউজিয়াম এটা মেইন স্ট্রিটের পাশে অবস্থান করে, এইটা অনেক বেশি বড় না এবং এখানে কিছু এক্সিবিশন আছে যেমন পেইন্টিং, কেরামিক বা এরকম, যেগুলো কাজুমির সাথে স্যুট করে না। কাজুমি বলে তুমি কি আমাকে অপমান করতেছো? রেন বলে এরকম কিছু না, কিন্তু এখানে হিমুরুকে বেশি স্যুট করতো। তখন রেন প্রশ্ন করে আমরা আসলে কোন এক্সিবিট দেখতে যাচ্ছি? কাজুমি সেই টিকিট দেখায় যেখানে লেখা ছিল দ্য ব্লেড অফ দ্য ওয়ার্ল্ড এক্সিবিট, কিন্তু এই কথা শুনে রেন বেশি খুশি হয় না। কিছু সময় পর তারা এই মিউজিয়ামে চলে আসে। কাজুমি একটা নাইফকে দেখে, কিন্তু এই নাইফগুলোকে দেখে রেনফুজির আনকমফোর্টেবল ফিল হয়। রেন বলে সে আমাকে এরকম প্লেসে কেন আনলো, সে জানে শার্প অবজেক্টের সাথে আমার সম্পর্ক ভালো না। কাজুমি বলে তুমি এই জিনিসগুলোকে এত বেশি হেট করো কেন? রেন মনে মনে ভাবে অলদো সে জানার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে, কিন্তু এটা এমন কিছু না যে আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। তখন রেন পাল্টা প্রশ্ন করে তোমার কাছে কি ক্যাটারপিলাসদের হেট করার কোনো কারণ আছে? কাজুমি বলে কি, আমার মনে হয় তারা কিউট। রেন বলে তাহলে তেলাপোকার বিষয়? কাজুমি বলে আমি যদি তাদের দেখে আমি তাদের স্ম্যাশ করে দেবো। হোয়াট অ্যাবাউট স্নেকস? কাজুমি বলে তোমার গার সাথে একটি জড়িয়ে থাকলে অনেক ভালো দেখাবে। রেন ভাবে কাজুমির কাছ থেকে কোনো গালিশ অ্যান্সার পাওয়া সম্ভব না। রেন মনে মনে ভাবে হোয়াট এভার দ্য কেস, এগুলো আমার সাথে স্যুট করে না। লিটিল মিস কেন্ডোর কাছে হয়তো এগুলো ফ্যান্টাস্টিক লাগবে, কিন্তু আই ওয়াজ ডেফিনেটলি নট হ্যাভিং এ গুড টাইম। এরপর তারা এই মিউজিয়ামকে আরেকবার ঘুরে দেখতে চলে যায়। রেন বলে সে এই শার্প ব্লেডগুলোর দিকে ডিরেক্টলি দেখে না, সে শিওর না যে সে এগুলোকে কিভাবে এক্সপ্লেন করবে। আমি জানি না যে আমি কেন ব্লেডের এগেনস্ট, কিন্তু এর মানে এই না আমি এগুলোকে ভয় পাই। মেবি এইগুলো আমার সাথে কম্ফর্টেবল না। আমার মতে রেনফুজি এবং ব্লেড ওয়েপেনকে মিক্সড করা একটা খারাপ আইডিয়া, যেমন ডোনাটের উপর কেচাপ দেওয়া। এখানে আরো কিছু কথা চলতে থাকে, কিন্তু সাডেনলি রেনফুজি একটি শব্দ শুনতে পায়। প্রথমে সে শক হয় এবং কাজুমি বলে কি হয়েছে, তুমি ঠিক আছো? রেন ভাবে আমি হয়তো কিছু শুনেছি, নাকি এটা আমার ইমাজিনেশন, কিন্তু তখনই সে আবারও একই শব্দ শুনতে পায়। সো রেন শিওর হয় যে সে একটি ভয়েসকে শুনতেছে, কিন্তু তখনই আবারও এরকম একটি শব্দ আসে। রেন বলে এইটা ওই জায়গা থেকে আসতেছে। রেনফুজি এই সাউন্ডকে ফলো করতে থাকে, আর পারহাপস এটা বলা যেতে পারে যে এই সাউন্ড রেনফুজিকে গাইড করে। এরপর রেনফুজি নিজেকে আবিষ্কার করে এই মিউজিয়ামের একটি কোনায়, এমন একটি প্লেস যেখানে সাধারণভাবে কেউ যায় না, এবং সেখানে একটি গুলাটিন ছিল। এটা একটা এন্টায়ার গুলাটিন না, শুধু তার ব্লেডের অংশটুকু। এটার মধ্যে ভালো কিছু নেই, এটা একটা স্টিলের টুকরা যেটা ব্যবহার করে মানুষের মাথা কাটা হতো, এবং এই কাজের জন্য তুমি এর থেকে ভালো কোনো টুল পাওয়া না। এটাকে কেন এখানে ডিসপ্লে করা হয়েছে? হ্যাঁ এটা একটা ব্লেড, কিন্তু এটা অন্য ব্লেড থেকে আলাদা যা সে আজকে ফান্ডামেন্টাল লেভেলে দেখেছে। এটার হিস্টোরিক ভ্যালু থাকতে পারে, কিন্তু এটা কোনো ওয়েপেন না। কিন্তু আমি জানতে চাই কেন আমি এখানে এসেছি। তখন এখানে কাজুমিও চলে আসে। সে বলে এটা কি, আমি তো এটাকে আগে নোটিস করিনি। রেন বলে ভয়েস কি জাস্টিস বা দ্য পিলার অফ জাস্টিস, এইটা এই গুলাটিনের অফিসিয়াল নেম।
এটা অলসো ম্যাক্সিমিলিয়াম রোবস্পিয়ারকে মেনশন করে। তুমিও তার সম্পর্কে জানো, রাইট? সে 18 সেঞ্চুরির একটি পলিটিশিয়ান ছিল। কাজুমি বলে, মানে সেই জন যে রেঞ্জ অফ টেরার থেকে এসেছে? হ্যাঁ, এটা বলা আছে যে সে এটাকে ইউজ করত। সেই ব্যক্তি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় একটি কি ফিগার ছিল, দ্য ম্যান, যে এই গুলাটিন ব্যবহার করে যারা রেঞ্জ অফ টেরারের অপোজিট ছিল তাদের মেরে ফেলতো। আইরনিক্যালি তার এন্ডও এই সেম ডিভাইসের মাধ্যমেই হয়। কাজুমি প্রশ্ন করে, এই জিনিসটা কত মানুষকে হত্যা করতে পারে? রেন বলে, এরকম জিনিস চিন্তা না করাই ভালো। রেন ভাবে, রক্তের সমুদ্র, চিৎকার, মৃত্যুর এই সকল কিছুর দৃশ্য তার সামনে আসতেছে যখনই সেই জিনিসটা দিকে তাকাচ্ছে। সচরাচর এমন কিছু পাওয়া যায় না যেটা পরিষ্কারভাবে এমবডিড দ্য নেগেটিভ সাইড, দ্য অরিজিনাল ইন্টেন্ট অফ এ ব্লেড। এই জিনিসটা 18 সেঞ্চুরি থেকে ছিল এবং এইটাকে যদি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ইউজ করা হয় তাহলে এটা নিম্নে শত মানুষকে মেরেছে। কিছু মানুষ গুলাটিনকে অ্যাজ আ মার্সিফুল ফর্ম অফ এক্সিকিউশন বলে। এটাকে ডিজাইন করা হয়েছে মাথাকে একদম রাইট অ্যাঙ্গেলে কাট করার জন্য, যাতে দোষীরা কোনো ধরনের পেন ফিল না করে। একটা পেইনলেস ডেথ, একটা ইনস্ট্যান্ট ডেথ যেটা লাইটের স্পিডে ডেলিভার হয়। এই কারণে অনেকেই এটাকে মার্সিফুল বলে। কিন্তু এই গুলাটিন যে রক্তের নদী এবং কর্পস প্রডিউস করে তা থেকে একটা খারাপ ইমপ্রেশন পাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু যে এক্সিকিউশনের জন্য মুখোমুখি হবে তার জন্য এই জিনিসটাই ভালো। আমি সেই একই জিনিসই ভাবতেছি যেটা ভাবতে আমি কাজুমিকে নিষেধ করেছিলাম। রেন বলে, চলো যাই, টু বি অনেস্ট এই জিনিসটা আমাকে অসুস্থ করতেছে। এরপর রেন কিছু কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সে আবারও এই শব্দটি শুনতে পায়। あなた同じ。 আমি এই ভয়েসটা আবারও শুনেছি, কিন্তু আগে থেকে আরও ক্লিয়ারভাবে। আমি কেন এইভাবে রিয়্যাক্ট করলাম? ইফ যদি আমি এই জিনিসটার উপর অ্যাটেনশন না দিতাম, ইফ যদি আমি এটাকে ইগনোর করতাম, ইফ যদি আমি এই জিনিসটার দিকে না তাকাতাম। সে এটা কিভাবে জানে? সে কি বোঝাতে চাচ্ছে? লুকিং ব্যাক অন দিস থিং, আমি এইটা বলতে পারবো যে এখান থেকে এই সকল কিছু শুরু হয়। আমার উপহার কি তোমার প্রত্যাশা পূরণ করে, জারাথুস্ট্রা? অ্যান্ড thus উই মিট, ব্রথ টুগেদার বাই হিম। এবং এখান থেকেই চ্যাপ্টার 1 শুরু হয়।